আজকে আমরা Xenon-এর যে ফোনটা নিয়ে কথা বলতে যাচ্ছি এইটা হচ্ছে Xenon-এর একমাত্র ফোন যেটা 5G তে এসেছে। এর মডেল হচ্ছে Xenon X22 5G। এই ফোনটার 8/128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 25,999 টাকা, অর্থাৎ 26,000 টাকা। Xenon হচ্ছে AFA অর্থাৎ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল রিজিওনাল পার্টনার, যে কারণে কিন্তু আপনারা এই বক্সে আর্জেন্টিনার এই ধরনের ভাইবটা আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, এদিকে কথা না বাড়ায় চলেন আনবক্সিং থেকে শুরু করি। প্রথমে আমরা স্কোয়ার শেপ বক্সটিকে ওপেন করি, দেখি কি আছে। বক্স ওপেন করার পরে শুরুতেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটাকে দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 80 ওয়াটের ফাস্ট চার্জার আছে, সিম ইজেক্টর আছে, তারপর হচ্ছে একটা গ্লাস প্রোটেক্টর আছে, তারপর দেখতে পাচ্ছি একটা টেম্পার্ড কেস। এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট। চলেন এবার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি থেকে শুরু করি। ফোনটার ডিজাইন আমরা অ্যাজ ইউজুয়ালি বলবো 2025-এর শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত এই ধরনের ডিজাইন কিন্তু আমরা হামেশাই দেখছি। বিশেষ করে এই যে আইফোনের আদলে বসানো ক্যামেরা হাউজিংটা, এটা তো একটা কমন জিনিস। এটা একটা বক্স হিসেবের ফোন। পার্সোনালি বক্স হিসেবের ফোনগুলো আমার কাছে একটু ভালো লাগে। এইখানে 3টা ক্যামেরা মনে হলেও বস্তুতপক্ষে 2টা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। আর যদি আমরা ফোনটার সাইড ফ্রেমের দিকে খেয়াল করি তাহলে এখানে কিন্তু গ্লসি একটা ফিনিশ রয়েছে, যার ফলে কিন্তু সহজে আঙ্গুলের চাপ বসে যায়, একটু দেখতে কেমন লাগে। সো এই জায়গাটা গ্লসি না হয়ে ম্যাট ফিনিশ হলে ভালো হতো, আর গ্লসি হওয়াতে একটু স্লিপারি একটু ভাব আছে আর কি। যদি আমরা ফ্রন্টে চলে আসি তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ইউ শেপ নচযুক্ত একটা ডিসপ্লে দেওয়া রয়েছে। 2026-এর শেষের দিকে এসে আমরা প্রায় 26,000 টাকার একটা ফোন থেকে ইউ শেপ নচ দেখবো, সেটা আসলে প্রত্যাশা করিনি। আশা করি Xenon অবশ্যই নেক্সটে এই জিনিসটার প্রতি খেয়াল রাখবে। নিচের দিকে সিনটা একটু বেশি মোটা মনে হয়েছে আমার কাছে। আর যদি আমরা ফোনটির টপের দিকে তাকাই তাহলে এখানে শুধুমাত্র সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, আর বটমে 3.5mm হেডফোন জ্যাকটা তারা দিয়ে দিয়েছে। এইটার স্পিকারটা মোটামুটি লাউড, তবে সাউন্ড কোয়ালিটি আমার কাছে ততটা প্রত্যাশিত মনে হয়নি। আর একটু বেটার সাউন্ড আমি প্রত্যাশা করেছিলাম। যদি ডান পাশে তাকাই তাহলে পাওয়ার বাটনে কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। আর বাম পাশে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে আপনি অনলি 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা একটি সিম কার্ড অথবা একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ আছে। ফোনটাতে IP64 এর রেটিং আছে, যার ফলে কিন্তু ছোটোখাটো যে পানির জাপটা আছে বা ছিটাফোটা আছে এগুলো সামলাতে পারবে। বাট এইটা নিয়ে আপনি সুইমিংয়ে নামতে পারবেন না বা বৃষ্টিতে ভিজাতে পারবেন না, খুব সাবধানে ইউজ করতে হবে। ডিসপ্লে সেকশনে ফোনটিতে থাকছে 6.8 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে। এই জিনিসটা আমি আসলে খুব একটা বুঝে উঠতে পারলাম না যে 26,000 টাকার একটা ফোনে কেন তারা অনলি HD+ রেজুলেশনের ডিসপ্লে দিল, যে কারণে বড় ডিসপ্লেতে কিছুটা শার্পনেসের ঘাটতি অবশ্যই আপনি একটু সূক্ষ্মভাবে খেয়াল করলে নোটিস করবেন। তবে এই ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যার ফলে স্ক্রলিং, ট্রানজ্যাকশন সব কিছুতে কিন্তু একটা স্মুথনেস পাওয়া যায়। বিশেষ করে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট থাকায় এটা আপনি আরও বেশি এনজয় করবেন। Xenon বলছে যে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 450 নিটস, আর এটার HBM হচ্ছে 630। বাট এটার আউটডোরে যে আমরা ব্রাইটনেস পেয়েছি সূর্যের প্রখর আলোতে ইউজ করতে গিয়ে মোটামুটি ইউজ করা যাচ্ছিল, খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি। তবে পিক ব্রাইটনেসটা আরেকটু বেটার হলে ভালো হতো। ডিসপ্লে HD+ রেজুলেশন হলেও ডিসপ্লে কালার রিপ্রোডাকশন কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। সো এই জায়গাটাতে কোনো কমপ্লেন নেই। ডিসপ্লেতে টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু নেই, নেগেটিভিটি জনিত কোনো ইস্যুও কিন্তু আমরা নোটিস করিনি। যেহেতু এটা একটা বড় সড়ো ডিসপ্লে, সো ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং, আপনি ফেসবুকিং করেন, ইউটিউব চালান, বা এটাতে যদি আপনি অনলাইন মিটিং করেন বা ক্লাস করেন তাহলে এটা কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। এবারে আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে MediaTek Dimensity 7100 5G, আর এটি কিন্তু একটি 5G চিপসেট। এই চিপসেটটা কিন্তু বেশ পুরনো, বাট এটা কিন্তু বেশ রিলায়েবল একটা চিপসেট। আপনারা হয়তো বা এর পারফরমেন্স সম্পর্কে অনেকেই জানেন, এটা এই বাজেটে যথেষ্ট ভালো বলা যায়, বাট এটা একটু পুরনো, সেটা স্বীকার করতে হবে। রেগুলার কাজগুলো কিন্তু এই চিপসেট বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। এছাড়াও আপনি যদি মাল্টিটাস্কিং করেন, এইটাও মোটামুটি ভালো র্যাম আছে এবং র্যাম টাইপও ভালো আছে। সব মিলে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আপনাকে মোটামুটি ভালো দিবে। আর র্যাম ম্যানেজমেন্ট আমি খুব একটা খারাপ দেখি না, মোটামুটি ভালোই ছিল। এটা দিয়ে আমি হেভি গেম যেমন PUBG, কল অফ ডিউটি বা Asphalt 9 প্লে করছিলাম, তখন মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি সবগুলাতেই। এই ফোনটাতে কিন্তু 8GB ফিজিক্যাল র্যাম আছে, পাশাপাশি 8GB হচ্ছে ভার্চুয়াল র্যাম আছে। আর এর র্যাম টাইপ হচ্ছে LPDDR5X, আর রম টাইপ হচ্ছে UFS 2.2। সো এই সংকটময় বাজারে কিন্তু র্যাম টাইপ বা রম টাইপ দুইটাই কিন্তু ভালো দিয়েছে। সো এখান থেকে একটা বেটার পারফরমেন্স কিন্তু আমরা লক্ষ্য করছি। ফোনটি রান করছে Android 16, যার টপে থাকছে D2OS।
এর ইন্টারফেসটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন লেগেছে। এখান থেকে আপনি একটা স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পাবেন, বাট এখানে বেশ কিছু কাস্টমাইজেশনও কিন্তু করা আছে। পারফরমেন্স ভালো লেগেছে আমার কাছে, বাট এইখানে আমি মাত্র একবার ল্যাগ পেয়েছি, এছাড়া আর তেমন কোনো মেজর ইস্যু পাইনি। সো সব মিলিয়ে অপারেটিং সিস্টেমটা ধীরে ধীরে আপডেট করছে, এটা আমার কাছে ভালো লাগছে। এবারে আসি ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। 50 মেগাপিক্সেলের হচ্ছে প্রাইমারি ক্যামেরা, সাথে রয়েছে একটা ম্যাক্রো ক্যামেরা, আর ফোনটার সেলফিতে হচ্ছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সো ক্যামেরা সেটআপের এই জায়গাটায় আমার মনে হয় 50 মেগাপিক্সেলের পাশাপাশি ফ্রন্টে মিনিমাম 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। যদি আমরা এর পিকচার কোয়ালিটির দিকে খেয়াল করি, তাহলে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এর ছবি মোটামুটি ভালো পাওয়া যায়, শার্প অ্যান্ড ভালো ডিটেলও পাওয়া যায়, ছবির কালার টোনও ঠিকঠাক লাগে। এর ডাইনামিক ট্রান্সটা কিন্তু ভাই প্রত্যাশিত রেজাল্ট দিতে পারেনি। দেখেন কিছু কিছু জায়গায় সাবজেক্টকে ধরতে গিয়ে অবজেক্টকে ওয়াশ আউট করে ফেলছে, আবার কোথাও ডার্ক করে ফেলছে, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা দেখছি। আর যদি পোর্ট্রেট মোডে যাই, তাহলে সাবজেক্ট সেপারেশন প্রপার আলো পেলে মোটামুটি ভালোভাবে সেপারেশন করতে পারে, ব্লারনেসটাও ওকে আছে। বাট যখন একটু লাইট কমে যায় তখনই হচ্ছে আসলে সাবজেক্ট সেপারেশন একটু ঝামেলা করে ফেলে আর কি। পোর্ট্রেট মোডে গেলে দেখা যায় যে একটু বেশি বোস্টেড করে ছবিগুলো যা দেখতে হয়তো বা ভালোই লাগে। তবে লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স খুব একটা ভালো পাইনি। নয়েস অ্যান্ড গ্রেনের দেখা পাওয়া যায়, পাশাপাশি হচ্ছে ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসটা কমে যায়। তবে এই ক্ষেত্রে যদি নাইট মোড অন করে ছবি তোলা যায় তাহলে একটু বেটার ছবি পাওয়া যায়। আর যদি আমরা সেলফি ক্যামেরাতে আসি, তাহলে সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে। ছবি যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, দেখতে যথেষ্ট ভালোই লাগে, যদিও ফেসটা একটু স্মুথ করে দেওয়ার টেন্ডেন্সি আছে ছবিগুলোতে। ওভারঅল সেলফি ক্যামেরার ছবিগুলো আপনার কাছে ভালো লাগবে। আর যদি ফোনটির ভিডিও সেকশনে আসি, তাহলে এখানে সর্বোচ্চ 2K 30 FPS ভিডিও শ্যুট করা যায়, ইএস আছে, মোটামুটি স্টেবল ফুটেজ পাওয়া যায়। তবে পিকচার কোয়ালিটিটা আরেকটু ডেভেলপ করার দরকার ছিল, এই জায়গাটা ডিটেলস অ্যান্ড শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায়। মোট কথা হচ্ছে যে 26,000 টাকার ফোনে যেটুকু ক্যামেরা পারফরমেন্স আশা করেছিলাম, বিশেষ করে এটাতে সনি সেন্সর আছে, সেটুকু আসলে পাইনি। এই জায়গাটায় হয়তোবা সফটওয়্যার আপডেটের মাধ্যমে হয়তোবা ইমপ্রুভমেন্টটা করা যেতে পারে। এবারে আসি ব্যাটারি সেকশনে। এটাতে 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে, পাশাপাশি আছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এখন তো 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে, এটা স্ট্যান্ডার্ড, বাট 18 ওয়াটের ফাস্ট চার্জারটা আমার মনে হয় যে এই জায়গাটায় আর একটু ডেভেলপ করার প্রয়োজন ছিল। এখানে মিনিমাম 30 ওয়াটের ফাস্ট চার্জার অবশ্যই প্রত্যাশিত ছিল। এইটা থেকে আমরা ফুল চার্জ করতে পারছিলাম 1 ঘন্টা 20 থেকে 22 মিনিটের মধ্যে আমরা এটাকে ফুল চার্জ করতে সক্ষম হয়েছি। আর এইটার স্ক্রিন অন টাইম আমরা মোটামুটি ভালো পেয়েছি। আমরা যখন হেভি ইউজ করছিলাম তখন একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, অলমোস্ট একদিনও পেয়েছি, বাট নর্মাল ইউজ করতে গেলে 1.5 দিন বা 1.5 দিনের বেশিও কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে মনে হয়েছে ঠিক আছে। এবারে ফোনটার আদার্স ফিচারগুলো নিয়ে কথা বলি, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড, আপলোড স্পিড সব কিছু টেস্ট করেছি। এক্স্যাক্টলি তেমন প্রবলেম আসলে আমি ফেস করিনি, সব ওকে আছে। সো গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে। এই হচ্ছে জানান X22 5G হচ্ছে আমার আজকের রিভিউ। এখন যদি আমি বলি যে আসলে ফোনটা কেমন হলো, প্রত্যেকটা ফোনের কিছু ভালো দিক থাকে, কিছু মন্দ দিক থাকে, বা কিছু উইক পয়েন্ট থাকে। সো সেইগুলো আসলে কতখানি আপনি কনসিডার করতে পারবেন সেটার উপর ডিপেন্ডেবল। তবে এইটার অনেকগুলো জিনিসই স্ট্রং আছে, যেমন চিপসেটটা বেশ ভালো আছে, ডিজাইনটাও যথেষ্ট ভালো, বড় একটা ডিসপ্লে আছে। বাট এই ফোনটার আমার কাছে মনে হয়েছে যে ডিসপ্লে সেকশনটা, এইটা এইচডি না দিয়ে ফুল এইচডি দিলে হয়তো ভালো হতো। পাশাপাশি 18 ওয়াটের ফাস্ট চার্জার, এই জায়গাটাতেও কিন্তু আরেকটু ডেভেলপ করা যেতে পারে, এবং ক্যামেরা সেকশনটাতেও আরেকটু ডেভেলপ করলে হয়তো ভালো হতো। সো এই বিষয়গুলো যদি কনসিডার করতে পারেন তাহলে এই ফোনটা আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। গাইস, আর ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।